প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ডারউইনের তীব্র বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা টাইগারদের। অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য, অনুশীলনে মনোযোগী শান্ত। অস্ট্রেলিয়ার পিচ মানেই কি পেসারদের রাজত্ব? ডারউইনের পিচের ইতিহাস বলে ভিন্ন কথা। মারারা স্টেডিয়ামে সুবিধা পাবে টাইগাররা। স্টার্ক আর্চারদের ছাড়িয়ে গেছেন নাহিদ রানা। অপ্রয়োজনীয় জিম্বাবুয়ে সিরিজে খেলেই ইনজুরিতে ম্যানেজমেন্টের উপর বিরক্ত আকরাম খান। বাংলাদেশের ঘরোয়া ফুটবল কি বড় ধরনের সংকটের মুখে? বসুন্ধরা আবাহনীর উপর ফিফার নিষেধাজ্ঞা। নতুন মৌসুম শুরুর আগেই অনিশ্চয়তা। বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও ফুটবলের ব্যস্ততা থামছে না। আন্তর্জাতিক বিরতিতে মাঠে ফিরছে বড় দলগুলো, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ডারউইনে প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা। সবুজ উইকেটে তীব্র বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ক্রিকেটারদের। এদিন দীর্ঘ সময় ব্যাটিং করেছেন শান্ত, অমিত হাসান। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া অনুশীলন ভেন্যুর স্তুতি ঝরল স্পিনার তাইজুলের কণ্ঠে। প্রতিপক্ষকে ছুড়ে দিতে চান চ্যালেঞ্জ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডসে একে একে যখন টিম বাস থেকে নামছিলেন তাইজুল, তানজিদরা, বাইরে তখন স্নিগ্ধ রোদ স্বাগত জানাচ্ছিল টাইগার ক্রিকেটারদের। অজিদের অন্য ভেন্যুর মতো ট্রিপিক্যাল নয়, ডারউইনের উইকেট যেন কিছুটা সাবকন্টিনেন্টেরই অবয়ব। মূল মাঠের বাইরের প্র্যাকটিস ভেন্যুও নয়নাভিরাম। প্রথম দর্শনে মুগ্ধ আপনাকে হতেই হবে। আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে নত মস্তকে সৃষ্টিকর্তাকে স্মরণ। এরপর শুরু মাঠের প্রস্তুতি। প্রথম দিন বলেই হালকা স্ট্রেচিং, এরপর রানিংয়ে নিজেদের ছালিয়ে নেয়া। ক্রিকেটাররা ভীষণ সিরিয়াস। ব্যাটে বলের অনুশীলন শুরু হলো কিছুক্ষণ বাদেই। হেড কোচ সিমন্স বুঝিয়ে দিলেন ক্রিকেটারদের রোল। ঘাসের উইকেটে ঝড় তুললেন খালেদ, তাসকিনরা। অজিদের 4 পেসার স্টার, কামিন্স, হ্যাজেলউড, পোল্যান্ড। তার উপর উইকেটে যদি থাকে ঘাসের আবরণ, তাই তো টাইগাররা প্রথম দিন থেকে নিজেদের প্রস্তুত করছেন সেভাবেই। ব্যাটিং কোচ আশরাফুলের সঙ্গে দীর্ঘ সময় তালিম নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। এদিন ব্যাটিং করেছে টেলেন্ডাররাও। আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। টানা ঘণ্টা তিনেকের এই অনুশীলনে তাসকিন ছিলেন ব্যতিক্রম। জোড়া টেস্টে নাহিদের অনুপস্থিতিতে যে বাড়তি দায়িত্ব নিতে হবে এই সিনিয়র ক্যাম্পেইনারকে, তা বেশ ভালোভাবেই জানা ঢাকা এক্সপ্রেসের। কারণ পরিসংখ্যান বলে গতির সঙ্গে এই মাঠে সুইং অধিক কার্যকর। দ্বিতীয় দিনের অনুশীলনে অবশ্য গোটা দলকেই পাবে বাংলাদেশ। তবে ভ্রমণ ক্লান্তি এড়াতে বিশ্রামে থাকতে পারেন দ্বিতীয় বহরের অধিকাংশ ক্রিকেটাররাই। 6 আগস্ট প্রস্তুতি ম্যাচের আগে এই ডিএক্সি অ্যারেনাতেই আরও 2টা সেশন অনুশীলনের সুযোগ পাবে টিম টাইগার। 13 আগস্ট 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, স্টার প্লে। অস্ট্রেলিয়ার পিচ মানেই কি পেসারদের রাজত্ব? এখানে খেলা মানেই গতির ঝড় উঠবে মনে করা হলেও অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ডারউইনের পিচ ইতিহাস বলে ভিন্ন কথা। তাহলে কি ডারউইনের মারারা স্টেডিয়ামে সুবিধা পাবে টাইগাররা? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 22 বছর পর আবারও টেস্ট ক্রিকেট ফিরছে ডারউইনের মারারা স্টেডিয়ামে। এটা হবে এই ভেন্যুর ইতিহাসে মাত্র তৃতীয় টেস্ট। দুই দলই এরই মাঝে স্কোয়াড ঘোষণা করেছে। তবে মারারা ওভালের ড্রপ ইন উইকেটের আচরণটা বুঝতে কি পেরেছেন সিলেক্টররা? বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দুই দলের সম্ভাব্য একাদশ মোটামুটি নিশ্চিত। দুই দলই 3 জন পেসার নিয়ে মাঠে নামতে পারে। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় পেসার কে হবেন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। অন্যদিকে অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউডের বদলে স্কট বোল্যান্ডকে খেলাতে পারে। মারারার এমন উইকেটও নয় যেখানে পেসাররা শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেন। ডারউইনের পুরোপুরি গ্রীষ্মমণ্ডলীয় এলাকা, অনেকটা দক্ষিণ ভারতের মতো গরম আর হিউমিড।
বরং এই ধরনের কন্ডিশনে আদর্শ সমন্বয় হওয়া উচিত ছিল অন্তত 2 জন, সম্ভব হলে 3 জন স্পিনার আর সর্বোচ্চ 2 পেসার নিয়ে খেলা। অথচ বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 দলই 3 পেসার নিয়ে নামার পরিকল্পনা করেছে। আবার এই উইকেটকে স্পিন সহায়ক ধরা হলেও প্রথম দিন থেকেই তা হবে না। দ্বিতীয় দিনের শেষ ভাগ কিংবা তৃতীয় দিনের শুরু থেকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন। অর্থাৎ ভারতের কিছু টার্নিং ট্র্যাকের মতো প্রথম দিন থেকেই বল ঘুরবে না। বছরের এই সময়ে যারা ডারউইনে চোট নিয়ে খেলছেন তাদের জয়েন্টে ব্যথা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই দিক থেকেও অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বেশি। প্যাট কামিন্স, নাথান লায়ন ও বিশেষ করে জশ হ্যাজেলউড 3 জনেই ইনজুরি কাটিয়ে ফিরছেন। এই আবহাওয়া তাদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে। এমনকি স্টিভ স্মিথও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন। বাংলাদেশের অন্তত স্কোয়াডে 2 জন স্পিনার আছে। মিরাজ আর তাইজুল দুজনেই যদি একাদশের সুযোগ পায় তাহলে বাংলাদেশের কিছুটা হলেও জয়ের সম্ভাবনা থাকবে। সারা মাহবুব, স্টার প্লে। বাংলাদেশের তো বটেই, ডেবিউর পর থেকে টেস্ট ক্রিকেটে সবথেকে বড় এখন গতিদানব নাহিদ রানা। তিনি পেছনে ফেলেছেন জোফরা আর্চার, মিচেল স্টার্কদের মতো তারকাদের। তবে জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনি আছেন ইনজুরিতে। এ নিয়ে কিছুটা আশাহত সাবেক ক্রিকেটার আকরাম খান। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। আমাদের বিগেস্ট প্রবলেম হলো যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই। অস্ট্রেলিয়া সিরিজে এক নাহিদ না থাকায় যেন ওলটপালট দেশের ক্রিকেট। স্টার্ক কামিন্সদের দেশে গতি দিয়ে লাল সবুজের পতাকার মর্যাদা বাড়াবেন নাহিদ। দৃশ্যটা হয়তো মনে ছবি এঁকে রেখেছিলেন কোটি কোটি টাইগার ভক্ত। ছবি আঁকবেই না বা কেন? পরিসংখ্যান যে বলছে ডেবিউর পর থেকে গড় গতিতে টেস্ট ক্রিকেটে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলারই তো নাহিদ রানা। এই সময়ে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্কের মতো গতিদানবকেও, যেখানে লিস্টের 4 নম্বরে আছেন জোফরা আর্চার আর জসপ্রীত বুমরা আছেন তালিকার 8 নম্বরে। অস্ট্রেলিয়ান সয়েলে নাহিদকে বাউন্সার মারতে দেখা অভাগা সেসব ভক্তের স্বপ্ন এখন মনে রক্তক্ষরণের কারণ। ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজেই খেলা হচ্ছে না স্পিড স্টারের। প্রশ্ন উঠেছে, জিম্বাবুয়ে সিরিজে নাহিদকে খেলানোর প্রয়োজনীয়তা কি খুব বেশি ছিল? আমাদের বিগেস্ট প্রবলেম হলো যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই। এটাও কিন্তু একটা কারণ আছে, কারণ যদি আপনি ম্যাচ হারেন তাহলে আমাদের যে মানে মিডিয়া, এটা কিন্তু এখানে অনেক কিন্তু জবাব দিতে হয়। এখানে প্লেয়ার, অফিসিয়ালস, বোর্ডে যারা আছে সবাই কিন্তু প্রেশারে থাকে এবং সব ম্যাচ জিততে চায়। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে নাহিদ রানা কিন্তু ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার এবং আমাদের জন্য অ্যাসেট। তো ওর ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক যারা টিমের সাথে আছেন, আমার মনে হয় যে ওর ব্যাপারে অনেক ভালোভাবে সিরিয়াসলি কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোন ম্যাচ খেলানো যাবে, কোন ম্যাচ খেলানো যাবে না। যদিও সম্প্রতি নাহিদের ওয়ার্কলোডের ব্যাখ্যাটা আরেক সাবেক শাহরিয়ার নাফিস দিয়েছিলেন ভিন্নভাবে। আপনি যদি খেয়াল করে দেখেন ভাই, নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজে টি20 ম্যাচ খেলেছিল 19 তারিখে। ইনফ্যাক্ট 18 দিন পরে ও ফার্স্ট ওয়ানডে খেলে। ওখানে সে 10 ওভার বোলিং করে, তারপরে 6-এর পর 9 সে আরও 10 ওভার বোলিং করে। তার বোলিং ছিল 10-20 ওভার, ঠিক আছে। সো 20 দিনের মাথায় হি বোল্ড 20 ওভার। তারপরে টি20 ম্যাচে 4 ওভার করে 24 ওভার, 25 ওভার বোলিং করার পর 25 ওভার 3 ম্যাচের পর ওর সাইড স্ট্রেনের ইনজুরিটা হয়। এখন খেলার মধ্যে দুইটা জিনিস আছে, টেকনিক্যাল যারা আছে, যারা মেডিকেল, তারা আরও বেটার বলতে পারবে। বাট আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আপনি ওভার ওয়ার্ক করলেও আপনি ইনজুরি হতে পারে, আবার আপনি যদি আন্ডার ওয়ার্কও করেন সেক্ষেত্রেও ইনজুরি হতে পারে। অস্ট্রেলিয়ায় আনুষঙ্গিক পরিস্থিতি বাংলাদেশের বিপক্ষে, কিন্তু বিরুদ্ধ পরিস্থিতি টাইগারদের জন্য হয়ে আসতে পারে আশীর্বাদ হয়ে। বর্তমান বিশ্বে টেস্ট ক্রিকেটে দুনিয়ার দ্বিতীয় দ্রুতগতির পেস অ্যাটাক আছে নাজমুল শান্তর কাছে। তাই আসন্ন সিরিজেই অজিদের চমকে দেওয়ার সুযোগ হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের সামনে। রেদওয়ান শাওন, স্টার প্লে। বাংলাদেশের ঘরোয়া ফুটবল কি বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে? দেশের 2 সফলতম ক্লাব বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেডের উপর ফিফার নিষেধাজ্ঞা নতুন মৌসুম শুরুর আগেই তৈরি করেছে অনিশ্চয়তা। এর প্রভাব কি শুধু এই 2 ক্লাবেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো বাংলাদেশ প্রিমিয়ার লিগই পড়বে হুমকির মুখে? বিস্তারিত কেএম সনের রিপোর্টে।
লাল সবুজের ভক্তদের চোখের সামনে যখন সাফ জয়ের স্বপ্ন, তখন অনিশ্চয়তায় দেশের ঘরোয়া ফুটবল। দেশের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর ফিফার নিষেধাজ্ঞা আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে তৈরি করেছে দুশ্চিন্তা। ফিফার বিধি অনুযায়ী দেশের শীর্ষ লিগে অন্তত 10টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, কিন্তু বসুন্ধরা কিংস ও আবাহনী নিষিদ্ধ থাকায় জটিল হয়েছে সমীকরণ। অবশ্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে বাফুফে। প্রয়োজনে দুই ক্লাবের পরিবর্তে গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ইয়ং মেন্স ক্লাবকে লিগ খেলার সুযোগ করে দিতে পারে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। কিন্তু দেশের দুই ঐতিহ্যবাহী ও শক্তিশালী ক্লাবকে ছাড়া লিগ অনুষ্ঠিত হলে প্রতিযোগিতার মান, আকর্ষণ এবং দর্শকের আগ্রহেও প্রভাব পড়তে পারে। শুধু লিগ নয়, বিপদে আছে দল কিংবা দলের প্লেয়াররাও। নিষেধাজ্ঞার কারণে দুই ক্লাবই নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না, ফলে দল গঠন ও মৌসুমের প্রস্তুতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি চাপে আছে বসুন্ধরা কিংস, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এরই মধ্যে তাদের কয়েকজন ফুটবলার অন্য ক্লাবে যাওয়ার চিন্তা করছেন। আবাহনী কয়েকটি সমস্যা সমাধান করলেও একটি নিষেধাজ্ঞা এখনো বহাল, তাই তাদের ওপরও যে এর প্রভাব আসবে না সেই গ্যারান্টি কে দেবে? সংকট দ্রুত কাটিয়ে উঠতে না পারলে খেলোয়াড়, ক্লাব, স্পন্সর এবং সম্প্রচার সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা গড়াতে পারে জাতীয় পর্যায়েও। কেএম সনি, স্টার প্লে। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে বাংলাদেশের মূল বাধা হবে ভারত। যদিও ফুটবলে বাংলাদেশের উত্থান ভাবিয়ে তুলছে ইন্ডিয়াকেও। লাল সবুজের নতুন অস্ত্র ফারহান আলী ওয়াহিদকে কিভাবে থামাবে ভারত? দায়িত্বটা কাকে দেয়া হতে পারে? রহমান পেয়ারের এক্সপ্লেনার। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ। দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশূর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা: জাতীয় দলে সুযোগ পেতে হলে 30 বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। 17 কিংবা 19 বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান, সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে 21 ম্যাচে 10 গোল এবং 4টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান, সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শেকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছে, আইএসএল এ পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘন্টায় 35 কিলোমিটার। প্রতি ম্যাচে 1.7 ইন্টারসেপশন এবং 1.6 ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটো ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়।
ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এই নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে, কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবু বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও ফুটবলের ব্যস্ততা থামছে না। সেপ্টেম্বর অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে মাঠে ফিরছে বিশ্ব ফুটবলের বড় দলগুলো। প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। কোন দলের সামনে কে, কবে মাঠে নামছে পরাশক্তিরা? বিস্তারিত কেএম সনের রিপোর্টে। বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। মাঠে ফিরছে বাংলাদেশও। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে 4 জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। তবে আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ মাঠে নামবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল সহ ফুটবল বিশ্বের পরাশক্তিরা প্রস্তুতি নিচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা স্পেন আগামী 26 সেপ্টেম্বর ইউএফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 29 সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। অক্টোবরের শুরুতে আরও 2টি ম্যাচ খেলবে স্পেন। প্রতিপক্ষ যথাক্রমে চেক রিপাবলিক এবং ক্রোয়েশিয়া। অন্যদিকে ব্রাজিল খেলবে 3টি প্রীতি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচের পর কলকাতায় ভারতের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই উইন্ডোতে 4টি ম্যাচ খেলবে পর্তুগাল। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত তাদের প্রতিপক্ষ যথাক্রমে ওয়েলস, নরওয়ে, ডেনমার্ক, আবার নরওয়ে। ম্যাচগুলো ইউএফা নেশনস লিগের লিগ পর্বের অংশ। পর্তুগালের মতো সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে নেশনস লিগের 4টি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। তাদের সামনে তুরস্ক, বেলজিয়াম ও ইতালির মতো শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডও নামছে লড়াইয়ে। এই উইন্ডোতে 4 ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া। বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, খেলাই বা কবে, তা এখনও নিশ্চিত নয়। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর নভেম্বরেও থাকছে আরেকটি আন্তর্জাতিক উইন্ডো। পাশাপাশি 2027 বিশ্বকাপ বাছাই, এশিয়া কাপ, আফ্রিকা কাপ অফ নেশনস ও গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্ট নিয়েও ব্যস্ত থাকবে ফুটবল বিশ্ব। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।